হ্যাপি নিউ ইয়ার পরমদা, কেমন আছো বল? ভালোই আছি, মানে কান্ট কমপ্লেন আর কি। তো সিনেমার যে টাইটেলটা, মানে তুমি সিনেমার টাইটেলটা সবকিছুই তো মানে নস্টালজিয়াকে মানে ট্রিগার করছে, লিটারালি বাঙালি নস্টালজিয়াটাকে ট্রিগার করছে। তো তোমাকে কি স্ক্রিপ্টটা ট্রিগার করেছিল, না ডিরেক্টর ট্রিগার করেছে, না কি এনএসডি থেকে বেস্ট হয়ে গল্পটা ট্রিগার করেছে? তো নস্টালজিয়া বলতে নাটকের নামটার কথা বলছো কি, নাকি নস্টালজিয়া কি অর্থে মানে বলছো? টাইটেলটা, সিনেমার টাইটেলটা সত্যি বলে ও গানটার জন্য হ্যাঁ, বলছো? হ্যাঁ। আচ্ছা, না আমাকে ট্রিগার করেছে হচ্ছে যে আমি একটু আগেও বলছিলাম, অন্যদের তোমার সহকর্মীদেরও বলছিলাম যে আমি অনেকদিন হলো অভিনয় করছি, সিনেমা করছি। পরিচালক প্রযোজক হিসেবে হয়তো অপেক্ষাকৃতভাবে আমি নতুন, অভিনেতা হিসেবে বেশ অনেক দু দশকের বেশি পার করে ফেলেছি। সো এখন আমার অভিনয় করতে তখনই ইচ্ছে করে যখন আমি এতদিন গড়পড়তা যা আমাকে লোকে অফার করেছে তার বাইরে গিয়ে কিছু হলে তখন সেটা আমাকে একটু বাড়তি সেটা তাগিদ দেয়। মানে অফকোর্স একটা তাগিদ সবসময়তেই মানুষের থাকে, রুজি রুটি রোজগারের তাগিদ তো থাকেই, কিন্তু তার বাইরেও তো কিছু আমরা খুঁজি শিল্পী হিসেবে। তো অভিনয়ের ক্ষেত্রে বিশেষ করে আমার মনে হয় যে এতদিন যেটা যেরম কিছু করিনি সেরম কিছু করতে পারলে বড় ভালো হয়। তো এটা তাই একদম, তো সেটাই সব থেকে বড় তাগিদ হিসেবে কাজ করেছে। পরমদা, অনেকে বলে যে মানে দুটো মত আছে। সত্যি বলে অনেকে বলে যে সত্যিটা কনস্ট্যান্ট, আবার অনেকে বলে সত্যিটা দেখার উপর নির্ভর করছে, বা মানে মতামত, পার্সপেক্টিভ। তুমি কোনটাতে আজ থেকে 100 বছর আগে সত্যিটা কনস্ট্যান্ট ছিল, বা সত্যিটা সভারেন ছিল, বা অ্যাবসলিউট ছিল আর কি। মানে একটাই সত্যি, সেটাই চরম সত্যি। কিন্তু আমার মনে হয় উত্তরাধুনিক পৃথিবীতে যেখানে এত রকম মিডিয়া, এবং সেটা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, যেখানে প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটি মানুষ চেষ্টা করছেন অন্যের দ্বারা স্বীকৃত হতে, অন্যের দ্বারা ভ্যালিডেটেড হতে, সেখানে বলাই বাহুল্য সত্যির জায়গা ভীষণভাবে আপেক্ষিক হয়ে গেছে। কেননা এখন আমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বলি তোমার এই মাইকের যে এটা আছে এটা কালো নয়, তাহলে সব থেকে বেশি লাইক আমার সোশ্যাল মিডিয়ায় পড়বে এই মুহূর্তে, এবং সেটাকে সত্যি প্রমাণ করার জন্য প্রচুর লোক উঠে পড়ে লাগবে। কিন্তু সেটা কি সত্যি না? আমাদের চর্মচক্ষে তো এটাকে কালোই দেখছি, তাই না? তো সেই জন্যে আমার মনে হয় সত্যির বিভিন্ন অ্যাঙ্গেল, এবং তাছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে আমি আমার সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, জাতিগতভাবে কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আমি আমার চোখ দিয়ে একটা ঘটনাকে দেখি। এবার সবসময় সেই ঘটনাটাকে দেখাটা কিন্তু এই যে কথাগুলো বললাম রাজনৈতিক, সামাজিক এবং জাতিগত চশমা পরে দেখা হবে, তার একটা রং থাকবেই। হ্যাঁ, তো আমি সেই রঙের চশমা পরে দেখছি, তুমি একটা অন্য রঙের চশমা পরে দেখবে। তো সেই জন্য সেই সত্যিটা তোমার কাছে অন্যরকম হবে, সেইটার কথাই কিন্তু বলে এই ছবিটি। তো এনএসডি 12 অ্যাংরি ম্যান, আর তারপরে সত্যি বলে সত্যি কিছু নেই, তিনটে কোথা থেকে, তিনটে ঠিক একে অপরের থেকে কতটা আলাদা? না মানে 12 অ্যাংরি ম্যানটা তুমি জানো যে ওটা একটা টেলিপ্লে থেকে অ্যাডাপ্ট করা হয়েছিল প্রথমে 54-50, তারপর 57-এর ছবিটা বানানো হয়। তারপর ছবিটা বানানোর পরে মানে কিছু কিছু ছবি হয় না, কিছু কিছু গল্প এমন থাকে যেটা প্রায় একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়, এবং ফলে এই যে ফরম্যাটটা একটা চেম্বার ড্রামা, তার মধ্যে এত প্রশ্নগুলো, ন্যায় অন্যায় নিয়ে প্রশ্ন, ফলে এটা বহু চলচ্চিত্রকারের, বহু নাট্যকারের একটা ইন্সপায়ার হওয়ার মতো একটা গল্প তৈরি হয়। ফলে আমি সেরকম অনেকগুলো জিনিস দেখেছি, আমাদের কলকাতাতেও হয়েছে, কলকাতার বাইরেও আমি দেখেছি, অন্য ভাষাতেও দেখেছি। কিন্তু আই মাস্ট সে দ্যাট ভেরি কনফিডেন্টলি দ্যাট সৃজিত's take for this particular story is completely different. His adaptation is extremely imaginative, এবং আমি বলবো ভীষণ পলিটিক্যাল, যেটা করতে আমরা ভয় পাই, খুব বেশি হয়ও না। এমন কতগুলো ইস্যুজ আছে এই ছবিতে, তোমার দেখলে বুঝতে পারবে যে ইস্যুগুলো ভীষণ ভীষণ জ্বলন্ত, ভীষণ জ্যান্ত ইস্যুস, যেটা ও অ্যাড্রেস করেছে। ফ্যাবুলাস। কৌশিকটা একটা জাজমেন্টকে ঘিরে সত্যি এবং মিথ্যেটা চলতেই থাকে, কিছুদিন আগে আমরা সেটাই দেখলাম চলছে, এবং যেটা হয় সময়ের সঙ্গে সঙ্গে মিথ্যেটার দিকে অনেক মানুষ ফেরেন বাধ্য হয়ে টিকে থাকার জন্য। সেক্ষেত্রে তুমি কোন পথটা নাও, বা নিতে কখনো বাধ্য হয়েছো যে এখানেও যেটা আমরা খানিকটা দেখবো? দেখো, আমি খুব সত্যি কথা বলছি, তুমি যে জায়গার ঘটনার কথা ইঙ্গিত করছো সেটা হচ্ছে যে মানে আরজি করের ঘটনাটা, তাই তো? আমার কাছে আরজি করের আন্দোলনটা খুব প্রেশাস। মানে আমি যদি ছবি থেকে একটু সরে গিয়ে বলি, খুব প্রেশাস একটা আন্দোলন। বহুদিন পর একেবারে
মানে পার্টি পলিটিক্স ভুলে গিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন। শুধু রাস্তায় নামার থেকে বড় কথা হচ্ছে যেটা মনে হয়েছে সেটা পরিষ্কার বলেছেন, কিন্তু তারপর একটা পয়েন্টের পর আমাদের এটাও মানতে হবে, না হলে এটা যদি আমরা অ্যাকসেপ্ট না করি তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা আর কোনোদিন কোনো আন্দোলন করতে পারবো না। যেটা ঘটলো সেটা হচ্ছে আন্দোলনের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতিটা গুলিয়ে গেল। মানে আমরা বহু মানুষ আমরা আমাদের ব্যক্তিগত ভাবনা, ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছাগুলোকে প্রাধান্য দিতে শুরু করলাম এবং মূল জায়গা থেকে সরে গেলাম, এবং ঘটনাটা যেটা অ্যাভয়েড করার জন্য আমাদের এই পলিটিক্যাল জায়গাটা ছিল সেটা আস্তে আস্তে পলিটিক্যাল হয়ে গেল, এবং সেই কাদার মধ্যে ঢুকে পড়লো যে সেইখানে যেখানে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে গুতোগুতি করে, সেই গুতোগুতির মধ্যে আমরা চলে গেলাম আনফর্চুনেটলি। ফলে এই শিক্ষাটা আমাদের নিতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে যে আমাদের দেশের ন্যায় বিচারটাই একমাত্র, আমি মনে করি, ইনস্পাইট অফ সো মাচ করাপশন, ইনস্পাইট অফ সো মাচ থিং, একমাত্র আমরা, সেটা হাইকোর্ট বলো সেটা সুপ্রিম কোর্ট বলো, একমাত্র তারাই কিন্তু যেটুকু রিলিফ দেওয়ার মানুষকে দিচ্ছেন। ফলে রায়টা বেরোনোর আগেই আমরা যদি সবাই ন্যায় বিচার হয়নি করে লাফাতে থাকি, এটা যিনি ভিকটিম তার বাবা মা বলতে পারেন, তাদের এটা বলার অধিকার আছে, কিন্তু আমরাও সেটা বলতে পারি না, কারণ আমরা ওদের মতো সাফার করছি না, সাফার করিনি। ফলে আমরা একটু ধৈর্য ধরি, দেখি রায়টা আসুক, এবং আমরা দরকার হলে নতুন পথে আন্দোলনে ফিরে যাব। কৌশিকদা, তুমিও কি এটা মানো যে আমরা যেটা পড়ে এসেছি কোট আনকোট, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এখনো? ক্ষেত্রেই হয় সেটা, অনেক ক্ষেত্রেই নিশ্চয়ই হয়, এটা মিথ্যে কথা বলবো না, অবশ্যই হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে দুটোই প্লাস পয়েন্ট আছে, একটা হচ্ছে আমাদের দেশের কনস্টিটিউশনটা এবং আমাদের দেশের বিচার ব্যবস্থাটা, এই দুটো কিন্তু এখনো যে কোনো রঙের পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে খানিকটা হলেও লড়ে যাচ্ছে। মানে শত চেষ্টা করেও কিন্তু মানে আমাদের রাজ্যে এবং আমাদের কেন্দ্রে যে সমস্ত শাসক দলেরা আছে তারা কিন্তু সবাইকে দাবিয়ে রাখতে পারছে, কিন্তু কোর্ট এবং কনস্টিটিউশন এই দুটো জায়গাতে এসে তারা ধাক্কা খেয়ে যাচ্ছে। আর এবার একটু সিনেমার প্রসঙ্গে ফিরছি, লাস্ট মানে কোয়েশ্চেন করছি তোমাকে, যে তোমরা তো এতজন অ্যাক্ট্রেস, ফিমেল অ্যাক্ট্রেস বলো মেল অ্যাক্ট্রেস বলো, এতজন অ্যাক্ট্রেস অ্যান্ড বিভিন্ন মিডিয়াম থেকে আসা, হয়তো কেউ মঞ্চকে প্রায় দিয়ে দিয়েছে, কেউ হয়তো সিলভার স্ক্রিনকে, বা কেউ ছোটো পর্দাকে, সো বিভিন্ন স্ক্রিন মানে বিভিন্ন মিডিয়াম থেকে আসা, তো সবার সঙ্গে সিনক্রোনাইজ করতে প্রবলেম হয়নি এতজনের সাথে স্ক্রিন? না, সবাই যাদের তুমি দেখছো তারা প্রত্যেকে মানে থিয়েটারটা কমন, অনেকেই বেশিরভাগই আমরা থিয়েটার করেছি, কিন্তু কেউ টেলিভিশন কিংবা সিনেমা সিরিজ করে বেশি, এটার থেকে তার মানে এই নয় যে তারা সিনেমাতে তাদেরকে নেওয়া অসুবিধা। মানে প্রথমত ওই রকমভাবে আমরা প্রত্যেকে পেশাদার, আমরা প্রত্যেকে যে কোনো মাধ্যমে নিজেদেরকে মানিয়ে নিতে পারি, সেটাই প্রধান। এবং সৃজিত বুঝেই তো কাস্টিংটা করেছিল, এবং স্ক্রিপ্টটা হেল্প করে। একটা ভালো স্ক্রিপ্ট যদি তোমার হাতে থাকে তাহলে কিন্তু নাথিং লাইক ইট। লাস্ট যদি দর্শকদের জন্য কিছু, দর্শকদের আমি বলবো যে একটা ভালো ছবি আসতে চলেছে, যেটা খুব কনফিডেন্টলি আমি সারা বছর ধরে বলতে পারি না, এটা বলতে পারি খুব কনফিডেন্টলি, ছবিটা ভালো, দেখতে আসুন, এবং মানে রিভিউ টিভিউ দেখে আসবেন না, মানে খোলা মনে আসুন, এবং দেখলে খারাপ বলুন। এখন তো মানে খারাপ ভালো লাগাবার মতো ক্ষেত্র তৈরি হয়ে গেছে গণমাধ্যমগুলোতে, সোশ্যাল মিডিয়া, তো তেড়ে গালাগাল দিন, কিন্তু না দেখে গালাগাল দেবেন না। হ্যাপি নিউ ইয়ার সৌরসিনী। হ্যাপি নিউ ইয়ার, ভালো আছি। নতুন বছরটা এত সুন্দর একটা ছবির হাত ধরে শুরু হচ্ছে, তাই খুব ভালো আছে। তুমি কি সত্যি কিছু রেজলিউশন নিয়েছো, নিউ ইয়ার রেজলিউশন? সত্যি একটাও রেজলিউশন নিইনি, একদম কোনো রেজলিউশন নিইনি, কারণ কোনো যেটা হয় রেজলিউশন নিই, তারপর জানুয়ারিটা কাটতে না কাটতেই সেই রেজলিউশনটা হয়ে ওঠে না, তো এবারে আর কোনো রেজলিউশন নিইনি। তো ওকে, তো তোমার সিনেমা মানে নকিং অন দ্য ডোর, তো এই সিনেমাটাতে হ্যাঁ বললে কেন? এতজন অনসাম্বল কাস্টের মধ্যে এই ছবিটায় আমি হ্যাঁ বললাম সেটা নয়, এই ছবিটা যে আমায় হ্যাঁ বলেছে তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। SVF কে অনেক অনেক ধন্যবাদ, সৃজিত দাকে অনেক ধন্যবাদ, কারণ এত মানে অভিনেত্রী হিসেবে সবসময় সবাই চায় সৃজিত মুখার্জির ছবিতে কাজ করতে, সেই সুযোগটা উনি আমায় দিয়েছেন, এবং
যাদের যাদের আমি সহ অভিনেতা হিসেবে পেয়েছি তারা প্রত্যেকজন এক একজন ইনস্টিটিউশন অফ অ্যাক্টিং, তাই এই ছবিটা আমার কাছে মাস্টার ক্লাস অফ অ্যাক্টিং ছিল। আর মানে প্রথম দিন একটু ভয় করেছে, মানে এরকম ডিরেক্টর এরকম প্লাস এরকম কো অ্যাক্টার্স। কারণ দেখো আমার যারা ছবিতে আমার সহ অভিনেতা হিসেবে রয়েছেন তাদেরকে তো পার্সোনালি আমি চিনি এবং তাদের সবার সাথেই খুব ভালো সম্পর্ক, এবং তাদেরকে সহ অভিনেতা হিসেবে পেয়ে এবং এত সুন্দর একটা স্ক্রিপ্টে পেয়ে যেমন অত না তখন আর চ্যালেঞ্জিং ওইভাবে ভাবিনি, তখন আমি শুধু অরুন্ধতী ছিলাম, যেটা আমার কাজ ছিল। আর তোমার একটা মানে ট্রেলারে ডায়লগ শুনলাম যে বলছো তুমি যে 8 হোক বা 80 সব ছেলেরাই মধ্যে There's always a beast inside. হ্যাঁ, মানে এই ডায়লগটা কি মানে মনে হয় যে যারা একটু মানে কি বলবো মিসোজিনিস তাদেরকে ট্রিগার করবে? আমার মনে হয় না ট্রিগার করবে, তার জন্য ছবিটা দেখা খুব ইম্পর্টেন্ট এবং ছবিটার কনটেক্সট কোন কনটেক্সটে বলা সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য তো 23শে জানুয়ারি হলে আসতে হবে। আর সেটা কিন্তু আমি বলছি না, আমি রাস্তায় মার খাবো, আমি ষোড়শী, আমি এই কথাটা বলছি না, অরুন্ধতী বলছে। আর এখনো এই যে মানে ধরো এখন যে সব সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেকে বলে যে বিচার পায় না মানুষ বা বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, দের ইজ আ ফ্রেজ ইন বাংলা, তো এটা কি তুমি বিলিভ করো? অনেক সময় সঠিক বিচার হয়, অনেক সময় সঠিক বিচার হয় না। আমরা কমন মানুষ, আমরা রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস বলি। 23 তারিখ প্রেক্ষাগৃহে আসতেই হবে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি সত্যি বলে সত্যি কিছু নিয়ে, সপরিবারে।